যুদ্ধবিরতির ঘোষণা দিলেও মানছে না ইসরায়েল। গাজায় আবারও বিমান হামলায় একদিনে নিহত প্রায় ৬০ জন। নেতানিয়াহুকে সতর্ক না করে উল্টো হামাসকে নিশ্চিহ্নের হুমকি ট্রাম্পের। আফগানিস্তান সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ভেঙে পড়বে যুদ্ধবিরতি। হুঁশিয়ারি পাকিস্তানের। ইসলামাবাদে হামলা চালানো গোষ্ঠীকে সমর্থন করে না কাবুল। বার্তা তালেবানের। যুদ্ধে ইউক্রেন জিতবে না মন্তব্য করে রাশিয়া সফরের ইঙ্গিত ট্রাম্পের। অসন্তোষ জেলেনস্কি প্রশাসনের। হামলা জোরদার মস্কোর। জাপানে নতুন ইতিহাস, প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী হলেন সানায়া তাকাইচি। নিরাপত্তা, অর্থনীতি ও আঞ্চলিক কূটনীতি মোকাবিলা হবে বড় চ্যালেঞ্জ, মত বিশেষজ্ঞের। আন্তর্জাতিক সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। হামাসকে নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, গোষ্ঠীটি চুক্তি না মানলেই তাদের শেষ করে দেয়া হবে। এদিকে উপত্যকাটিতে চলমান যুদ্ধবিরতি চুক্তির মধ্যেই ইসরায়েলের বিমান হামলায় একদিনে নিহত হয়েছেন প্রায় ৬০ জন। চুক্তি রক্ষা করতে ইসরায়েলে গেছেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ সহ শীর্ষ মার্কিন কূটনীতিকরা। দীর্ঘ প্রতীক্ষার আন্তর্জাতিক মহলের চাপে হামাস ও ইসরায়েলের মধ্যে চলা সংঘাতের অবসান হয়েছিল কয়েকদিন আগে। তবে যুদ্ধবিরতির পরও একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়ে ইসরায়েল চুক্তি ভঙ্গের অভিযোগ চাপিয়েছে হামাসের উপর। যদিও এমন দাবি অস্বীকার করেছে তারা। তাই হামাসকে মুছে ফেলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, গোষ্ঠীটি চুক্তি না মানলেই তাদের নিশ্চিহ্ন করা হবে। যদিও তিনি বলেছেন মার্কিন সেনারা সরাসরি হস্তক্ষেপ করবে না, তবে ইসরায়েল দ্রুত অভিযান চালাতে পারে। এদিকে হামাস বলছে তারা এখনও বাকি ইসরায়েলি বন্দীদের মরদেহ হস্তান্তরে কাজ করছে। ধ্বংসযজ্ঞ ও ধ্বংসস্তূপের কারণে কাজটিতে দেরি হচ্ছে। আর তাই ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ সহ যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিকরা চুক্তি রক্ষা করতে গেছেন ইসরায়েলে। ইউএনআরডব্লিউ এর প্রধান বলছেন, ইসরায়েলের অভিযান আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করেছে। গত ২ বছরে ক্ষতিগ্রস্ত হয়েছে গাজায় থাকা ৩০০টি ইউএনআরডব্লিউ এর ভবন। এতে নিহত হয়েছেন অন্তত ৮০০ জন, আহত হয়েছেন আরও ২৬০০। এদিকে ২ বছরের যুদ্ধের পর আবর্জনা, ধ্বংসস্তূপ, খাদ্য সংকট ও স্বাস্থ্য অবকাঠামো ভেঙে পড়েছে উপত্যকাটিতে। তাই ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন আন্তর্জাতিক মহল উপত্যকাটিতে দ্রুত সহায়তা পৌঁছানোর আহ্বান জানিয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হলে আফগানিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। তালেবানের উপরই চুক্তির কার্যকারিতা নির্ভর করছে বলে মন্তব্য করেছেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। এদিকে ইসলামাবাদে হামলা চালানো কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন দেবে না কাবুল বলে জানিয়েছে তালেবান। সম্প্রতি পাকিস্তান আফগানিস্তান সীমান্তে টানা সংঘর্ষের পর কাতার ও তুরস্কের মধ্যস্থতায় সমঝোতায় পৌঁছায় ইসলামাবাদ ও কাবুল। তবে এই যুদ্ধবিরতি টিকে থাকা নিয়ে সতর্কবার্তা দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। বলেন, যুদ্ধবিরতি কার্যকর থাকবে কিনা তা নির্ভর করছে তালেবানের ওপর। পাকিস্তানে হামলা চালানো সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে ব্যর্থ হলে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যেতে পারে বলেও হুঁশিয়ারি দেন আসিফ। তিনি আরো বলেন, আফগানিস্তান থেকে কোনো হামলা বা অনুপ্রবেশের ঘটনা ঘটলে সেটি এই চুক্তির লঙ্ঘন হিসেবে গণ্য হবে। স্থানীয় সময় মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। এদিকে হামলা বন্ধের নিশ্চয়তা দিয়েছে আফগানিস্তান। দেশটির ক্ষমতাসীন তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, চুক্তি অনুযায়ী দুই দেশই একে অপরের বিরুদ্ধে শত্রুতা চালাবে না। কোনো গোষ্ঠীকে পাকিস্তানের বিরুদ্ধে সমর্থন করবে না তালেবান বলেও উল্লেখ করা হয়। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ইরানের পারমাণবিক শিল্প ধ্বংস করার ট্রাম্পের দাবিকে স্বপ্ন বলে আখ্যা দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। একই সঙ্গে যে কোনো হুমকি মোকাবেলা করতে তার দেশ সক্ষম বলে মন্তব্য করেন তিনি। ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পরও ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা অক্ষত আছে বলে দাবি করেছে তেহরান। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান টানাপোড়েনের মধ্যেই দেশটির পারমাণবিক শিল্প ধ্বংসের কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এমন দাবির কোনো অধিকার নেই বলে সাফ জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
স্থানীয় সময় সোমবার দেশটির ক্রীড়া ও বিজ্ঞান অলিম্পিয়াড বিজয়ীদের সঙ্গে বৈঠকে ট্রাম্পের দাবি খারিজ করে তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, কোন দেশ পারমাণবিক শিল্প রাখতে বা বন্ধ করতে পারবে তা ঠিক করার অধিকার কারো নেই। খামেনি ট্রাম্পের হুমকি ও অহংকারকে ভিত্তিহীন ও জালিয়াতি হিসেবে আখ্যায়িত করেছেন। খামেনি দেশের যুব সমাজকে শক্তি ও সম্ভাবনার প্রতীক আখ্যায়িত করে বলেন, তাদের অর্জন বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ শত্রুরা জাতির মনোবল ভাঙতে চায়। ক্ষেপণাস্ত্র ও সামরিক শিল্প দেশের যুব সমাজ তৈরি করেছে এবং প্রয়োজনে পুনরায় ব্যবহার করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশীয় ক্ষেপণাস্ত্র শিল্প বিশ্বের শীর্ষে। যুদ্ধের পরও দেশের ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা অক্ষত রয়েছে জানিয়ে বলা হয়, আন্তর্জাতিক পরমাণু সংস্থার যে কোনো আলোচনার অনুরোধ পর্যালোচনা করবে ইরান। নাদিম মারজান, সময় সংবাদ। যুদ্ধে ইউক্রেন জিতবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন বক্তব্যে অসন্তোষ দেখা দিয়েছে জেলেনস্কি প্রশাসনের মধ্যে। কিয়েভে নতুন করে রাশিয়ার গ্লাইড বোমা হামলার মধ্যেই মস্কো সফরের ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে রুশ শহরগুলোতে ইউক্রেনের পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চলছে। চলমান উত্তেজনার মধ্যেই ইউক্রেন এই যুদ্ধ জিতবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, এখন সময় শান্তির। মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্যে কিয়েভের মনে জমেছে ক্ষোভ। আর ট্রাম্পের এমন বক্তব্যকে তার বাস্তবতাবোধ আখ্যা দিয়ে স্বাগত জানিয়েছে ক্রেমলিন। এর আগে রাশিয়ার শর্ত মেনে এখনই যুদ্ধ শেষ করতে ভলোদিমির জেলেনস্কিকে আহ্বান জানান ট্রাম্প। যুদ্ধ শেষ করতে দনবাসের কিছু অংশ রাশিয়ার হাতে ছেড়ে দিতে হতে পারে বলেও মন্তব্য করেন। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ন্যায় বিচার ছাড়া কোনো শান্তি নয়। তার মতে, ট্রাম্পের দ্রুত সমাধান পরিকল্পনা মানে যুদ্ধবিরতির আড়ালে রুশ নিয়ন্ত্রণকে বৈধতা দেওয়া। এদিকে লন্ডনে ইউক্রেন নিরাপত্তা নিশ্চয়তা বৈঠকে অংশ নিয়েছেন ইউরোপীয় ও ন্যাটো নেতারা। বৈঠকে তারা সতর্ক করে বলেছেন, শান্তি আলোচনার নামে ইউক্রেনকে কোনোভাবে চাপ দেওয়া যাবে না। তবুও ট্রাম্প প্রশাসন গোপনে পুতিনের সঙ্গে বুদাপেস্ট 2 নামে নতুন সমঝোতার খসড়া প্রস্তুত করছে বলে দাবি করেছে পশ্চিমা গণমাধ্যমগুলো। বোমা ড্রোন আর কূটনীতির দোলাচলে ইউক্রেন যুদ্ধ এখন এক অনিশ্চিত সন্ধিক্ষণে। তাই শান্তির ভাষা আর ক্ষমতার হিসাব ক্রমেই একে অপরের জায়গা দখল করছে বলে মনে করেন বিশ্লেষকরা। নাদিম মারজান, সময় সংবাদ। জাপানের ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন সানায়ে তাকাইচি। লিবারেল ডেমোক্রেটিক পার্টির রক্ষণশীল এই নেত্রী মঙ্গলবার পার্লামেন্টের নিম্নকক্ষে ভোটাভুটিতে রেকর্ড সংখ্যক ভোট পান। বিশ্লেষকরা বলছেন, জাপানের রক্ষণশীল রাজনীতিতে এক বড় পরিবর্তনের সূচনা এটি। তবে দুর্বল অর্থনীতি, জনসংখ্যা সংকট ও আঞ্চলিক কূটনীতি সামলানোই হবে তার সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এমন মনে করছেন অনেকে। জাপান থেকে শাকিল মাহমুদের রিপোর্টে বিস্তারিত। পুরুষ প্রধান রাজনীতির দীর্ঘ অধ্যায় পেরিয়ে জাপানের নতুন রাজনৈতিক মাইলফলক। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন। মঙ্গলবার পার্লামেন্টে ভোটাভুটি হয়। লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেত্রী সানায়ে তাকাইচি পার্লামেন্টের নিম্নকক্ষে রেকর্ড ভোটে নির্বাচিত হন। 247 আইন প্রণেতার মধ্যে তাকে সমর্থন দেন 237 জন। সানায়ে তাকাইচি দীর্ঘদিন ধরে জাপানের ডানপন্থী রাজনীতির পরিচিত মুখ। একজন রক্ষণশীল জাতীয়তাবাদী নেতা হিসেবে দেশের প্রতিরক্ষা জোরদার ও সংবিধান সংশোধনের পক্ষে তাকাইচি। একই সঙ্গে জাপানের অর্থনীতি ও কর্মসংস্থানের নতুন গতি আনবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। রাজনৈতিকভাবে সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত এই নতুন প্রধানমন্ত্রী। এর আগে দলের নির্বাচনী ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবার নতুন জোট করছে জাপান ইনোভেশন পার্টির সঙ্গে। এই সমঝোতার মাধ্যমেই তাকাইচি পেয়েছেন প্রধানমন্ত্রীর আসন। তাকাইচি-সান দেখালেন নারীরাও নেতৃত্ব দিতে পারে জাপানে। যদি উনি বিদেশি খাতে নিয়ে আরো উন্নয়নমূলক কাজ করে, তাহলে এটা আমাদের ভবিষ্যতের জন্য অনেক উজ্জ্বল হবে। উনি যদি আমাদের জন্য, আমাদের মতো মেয়ে শিক্ষার্থীদের জন্য আরো সুযোগ সুবিধা বাড়িয়ে দেন, তাহলে আমরা আমাদের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হতে আমি মনে করি। জাপানের নারী নেতৃত্বের উত্থানকে বিশ্বজুড়ে স্বাগত জানানো হচ্ছে। দ্রুত জনসংখ্যা হ্রাস, অর্থনৈতিক মন্দা আর তরুণ প্রজন্মের রাজনীতির প্রতি অনাগ্রহকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তাকাইচি। যদি এই সংকটগুলো কাটিয়ে ওঠা যায়, তাহলে জাপানের ইতিহাসে একজন রূপান্তরকারী নেতা হিসেবে পরিচিত হবে বলে মনে করছেন অনেকে। মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ, জাপান। $850 কোটি রেয়ার আর্থ বা বিরল খনিজ চুক্তি স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। স্থানীয় সময় সোমবার ওয়াশিংটনে এই চুক্তি স্বাক্ষর করেন এই দুই নেতা। এই চুক্তির ফলে দক্ষিণ চীন সাগরে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এমনকি এই চুক্তিকে চীনের বিরুদ্ধে কৌশলগতভাবে বড় বার্তা হিসেবেও দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিশ্বের প্রায় 90% রেয়ার আর্থ ও ম্যাগনেট প্রক্রিয়াজাত করে চীন, যা বৈশ্বিক প্রযুক্তি শিল্পে একচেটিয়া প্রভাব রাখে। এসব খনিজ ব্যবহৃত হয় ইলেকট্রনিক্স, বৈদ্যুতিক গাড়ি, স্যাটেলাইট, এমনকি ক্ষেপণাস্ত্র তৈরিতেও। সম্প্রতি বেইজিং ঘোষণা দিয়েছে রেয়ার আর্থযুক্ত যে কোনো পণ্য রপ্তানির আগে বিদেশি কোম্পানিকে সরকারের অনুমতি নিতে হবে। এতে উদ্বেগে পড়েছে মার্কিন শিল্প ও প্রতিরক্ষা খাত। জবাবে ট্রাম্প প্রশাসনও পাল্টা প্রস্তুতি নিচ্ছে। হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, বেইজিং রপ্তানি সীমাবদ্ধতা না তুলে দিলে চীনা পণ্যের উপর 100% অতিরিক্ত শুল্ক বসানো হবে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেজেন্ট বলেন, চীন যদি অবিশ্বস্ত অংশীদার হয় তবে বিশ্বকে নতুন সরবরাহ শৃঙ্খল গড়তে হবে। ফোর্ড ও জেনারেল মোটরসের মতো কোম্পানিগুলো এরই মধ্যে সরবরাহ সংকট নিয়ে হোয়াইট হাউসে উদ্বেগ জানিয়েছে। বিকল্প খনিজ উৎস গড়তে এবার অস্ট্রেলিয়াকে সামনে আনছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে এক বৈঠকে $850 কোটি রেয়ার আর্থ বা খনিজ চুক্তি স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। দেশটিতে রেয়ার আর্থসের বড় মজুদ থাকলেও উৎপাদন অবকাঠামো এখনও সীমিত। তাই এ চুক্তিকে ইউকে-ইউএস নিরাপত্তা জোটের কৌশলগত অংশ হিসেবেও দেখা হচ্ছে। চুক্তিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, আন্ডার ওয়াটার ড্রোন ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি উন্নয়নের সমঝোতাও অন্তর্ভুক্ত রয়েছে। বৈঠকের সময় উত্তেজনা বাড়ে দক্ষিণ চীন সাগরে। অস্ট্রেলিয়ার অভিযোগ, তাদের টহল বিমানের পাশে বিপজ্জনকভাবে ফ্লেয়ার ছেড়েছে চীনা যুদ্ধ বিমান। বেইজিং পাল্টা দাবি করেছে অস্ট্রেলীয় বিমান চীনের আকাশসীমা লঙ্ঘন করেছে। এই ঘটনার পর ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিক জোটকে আরও শক্তিশালী করবে। এমনকি আগামী বছর প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে চীন সফরে যাবেন বলেও ঘোষণা দেন তিনি। নাদিম মারজান, সময় সংবাদ। ফ্রান্সে প্রদর্শিত হলো অত্যাধুনিক কামান। ইউক্রেন যুদ্ধে এর কার্যকারিতা প্রশংসা পাওয়ায় অনেক দেশ কিনতে আগ্রহ দেখাচ্ছে। এছাড়াও এই সামরিক প্রদর্শনীতে হেলিকপ্টার, মর্টার ও ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থাও ছিল। রাশিয়া ইউক্রেন সংঘাতে ইউক্রেনীয় সেনাদের প্রথম পছন্দ ফ্রান্স নির্মিত স্বচালিত কামান সিজার। এটি 155 মিলিমিটার শেল 40 কিলোমিটার দূর পর্যন্ত নিক্ষেপ করতে পারে। কামানটির নির্মাতা প্রতিষ্ঠান কেএনডিএস জানায়, যেখানে অন্যান্য কামান 50% বেশি ধ্বংস হয়েছে, সেখানে এর মাত্র 11% কামান ধ্বংস হয়। স্থানীয় সময় সোমবার ফ্রান্সের দক্ষিণাঞ্চলে করা হয় এর প্রদর্শনী। নির্মাতা প্রতিষ্ঠানটি জানায়, এর বড় সুবিধা এটি শেল নিয়েই চলতে পারে, তাই শত্রুর ড্রোন হামলায় সহজেই বিস্ফোরিত হয় না। প্রতিষ্ঠানটি আরও জানায়, ইউক্রেনের অন্যান্য কামান সাধারণ বিস্ফোরণে ধ্বংস হয়, কিন্তু এই কামানটির ব্যারেল খুব শক্ত, তাই খুব সহজে এবং কম সময়ে এটির কার্যকারিতা দেখাতে পারে। বিশেষ এই কামান ছাড়াও প্রদর্শনীতে দেখা মেলে মর্টার, মিস্ট্রাল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং নেরোড নামের ড্রোন প্রতিরোধী ইউনিট। প্রদর্শনীতে থাকা এইসব অস্ত্র সেনারা সরাসরি পরিচালনা করে দেখার সুযোগ পায়। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। কামিং আপ 21তম দিনে যুক্তরাষ্ট্রের শাটডাউন, সিনেটে 11 বারের মতো প্রত্যাখ্যান আর্থার বিল, সরকারি অচলাবস্থায় শত শত কর্মী ছাঁটাই মার্কিন পারমাণবিক সংস্থার। ট্রাম্প প্রশাসনের অবৈধ অভিবাসন বিরোধী অভিযানের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে। বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ফেডারেল এজেন্ট ও পুলিশ। চলমান অস্থিরতার মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্পকে ওই অঙ্গরাজ্যে সেনা মোতায়েনের অনুমতি দিয়েছে মার্কিন আপিল আদালত, যা নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্রের অরেগনে সপ্তাহ জুড়ে অভিবাসন বিরোধী অভিযান ঘিরে উত্তেজনা চলছে। সোমবার পোর্টল্যান্ডের এক অভিবাসী আটক কেন্দ্রে বিক্ষোভে অংশ নেন প্রো ইমিগ্রেশন আন্দোলনকারীরা। এ সময় অ্যান্টিফার কালো পোশাকধারী বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর দিকে আতশবাজি ছোড়ে। পাল্টা পুলিশ টিয়ার গ্যাস ও পেপার বল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
এরই মধ্যে ওরেগনে ডোনাল্ড ট্রাম্প সেনা মোতায়েনের পরিকল্পনা এগিয়ে নিতে পারেন বলে রায় দিয়েছেন মার্কিন আদালত। স্থানীয় সময় সোমবারের রায় অনুযায়ী ট্রাম্প প্রশাসন 200 ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করতে পারবেন, যদিও আগের এক রায় তা আপাতত স্থগিত রাখা হয়েছিল। আদালত বলেছেন সহিংসতা ও অপরাধ দমনে ফেডারেল সরকারের হস্তক্ষেপ বৈধ। আদালতের রায়ের পর পোর্টল্যান্ডের আইসির কার্যালয়ের বাইরে অবস্থান নেন বিক্ষোভকারীরা। যে কোনো চ্যালেঞ্জের জন্য প্রস্তুত বলেও জানান তারা। তারা আসুক, পোর্টল্যান্ড যে কোনো চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। নিজেদের সুরক্ষায় আমাদের যা করার প্রয়োজন তাই করব। আমি মনে করি যে কোনো মানুষই যদি সেনাদের আশেপাশে থাকে হয়তো তারা ভয় পাবে। আমরা জানি না সেনারা ঠিক কি করবে, কিন্তু যতক্ষণ আমরা নিজেদের শৃঙ্খলা ও সম্মান বজায় রাখি, আমি বিশ্বাস করি তারাও আমাদের প্রতি শৃঙ্খলা ও সম্মান রাখবে। স্থানীয় কর্তৃপক্ষ সেনা মোতায়েনের পরিকল্পনার বিরোধিতা করেছে। রায়ের তীব্র সমালোচনা করেছেন অরেগনের অ্যাটর্নি জেনারেল ড্যান রেইফিল্ড। তার ভাষ্যমতে এই রায় যুক্তরাষ্ট্রকে বিপজ্জনক পথে ঠেলে দেবে এবং কেন্দ্রীয় সরকারের সীমা অতিক্রমের উদাহরণ হয়ে থাকবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। 21তম দিনে গড়ালেও কাটেনি যুক্তরাষ্ট্রের সরকারি অচলাবস্থা, বরং প্রতিনিধি পরিষদে পাস হওয়া অর্থায়ন বিলটি টানা 11 বারের মতো প্রত্যাখ্যান করেছে সিনেট। সরকারি অচলাবস্থার কারণে শত শত কর্মী ছাঁটাই করেছে মার্কিন পারমাণবিক সংস্থা। এদিকে স্বাস্থ্য ও জীবনযাত্রার ব্যয়ই এখন মূল লড়াইয়ের কেন্দ্রবিন্দু বলে মন্তব্য করেছেন ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিস। তহবিলের অভাবে ভয়াবহ অর্থ সংকটে যুক্তরাষ্ট্র সরকার, অচল হওয়ার পথে কেন্দ্রীয় সরকারের কার্যক্রম। এর মধ্যে টানা 11 বারের মতো প্রতিনিধি পরিষদে পাশ হওয়া অর্থায়ন বিল প্রত্যাখ্যান করেছে সিনেট। এদিকে সরকারি অচলাবস্থার প্রভাব পড়তে শুরু করেছে মার্কিন পারমাণবিক নিরাপত্তা সংস্থায়ও, যার অংশ হিসেবে কর্মী ছাঁটাই শুরু করেছে সংস্থাটি। মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রভান্ডার তদারকির দায়িত্বে থাকা ফেডারেল সংস্থা ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন সরকারি অচলাবস্থার কারণে অন্তত 1400 কর্মী ছাঁটাইয়ের পদক্ষেপ নিয়েছে। যুক্তরাষ্ট্র সরকারের অর্থনৈতিক অচলাবস্থার পাশাপাশি প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে মতানৈক্য চলমান রয়েছে। রিপাবলিকানরা বলছে স্বাস্থ্যসেবা ইস্যুটি বাজেট আলোচনার সঙ্গে যুক্ত করা যাবে না। অন্যদিকে ডেমোক্র্যাটরা চায় এমন একটি অর্থায়ন বিল পাশ হোক যেখানে স্বাস্থ্য বীমা হারানোর ঝুঁকিতে পড়তে হবে না। বর্তমানে প্রায় 14 লাখ সরকারি কর্মচারী বেতন ছাড়া কাজ করছেন অথবা ছুটিতে আছেন। এদিকে হাউস অব রিপ্রেজেন্টেটিভ তাদের দায়িত্ব পালন করেছে জানিয়ে এখন সিনেটের পদক্ষেপ নেওয়ার সময় বলে মন্তব্য করেছে স্পিকার মাইক জনসন। নাসরিন রুমি, সময় সংবাদ। উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক উত্তেজনার মধ্যেই নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া। স্থানীয় সময় সোমবার সিউলে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে দেয়া বক্তব্যে দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ং বলেন, বিশ্বের 4র্থ বৃহত্তম সামরিক শক্তিধর দেশ হতে চায় দক্ষিণ কোরিয়া। প্রযুক্তিগত সার্বভৌমত্ব প্রতিষ্ঠার দিকেও জোর দেন তিনি। উত্তর কোরিয়ার বারবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা আর পারমাণবিক হুমকির মধ্যেই নিজেদের প্রতিরক্ষার সক্ষমতা বাড়ানোর উপর জোর দিচ্ছে দক্ষিণ কোরিয়া। স্থানীয় সময় সোমবার সিউলে শুরু হয়েছে আন্তর্জাতিক মহাকাশ ও প্রতিরক্ষা প্রদর্শনী 2025, যেখানে প্রেসিডেন্ট লি জে মিয়ং ঘোষণা দেন 2030 সালের মধ্যে বিশ্বের 4র্থ বৃহত্তম প্রতিরক্ষা শক্তিধর দেশ হতে চায় দক্ষিণ কোরিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট লি বলেন, প্রতিরক্ষা ও মহাকাশ গবেষণায় প্রত্যাশার চেয়েও বেশি বাজেট বরাদ্দ করবে তার সরকার। কৃত্রিম বুদ্ধিমত্তা ও মনুষ্যবিহীন অস্ত্র উন্নয়নে বেসরকারি খাতকে উৎসাহ দিতে সর্বোচ্চ সহায়তার প্রতিশ্রুতি দেন তিনি। প্রেসিডেন্ট লি বলেন, প্রতিরক্ষা শিল্পের শীর্ষ 4টি পাওয়ার হাউসের মধ্যে একটি হওয়া কোনোভাবেই অসম্ভব স্বপ্ন নয়। প্রতিরক্ষা শিল্পে শীর্ষ 4 শক্তির একটি হওয়া সম্ভব। বেসরকারি খাতের প্রযুক্তি এখন বৈশ্বিক মানে পৌঁছেছে, আর সরকার তাদের নেতৃত্বে সর্বোচ্চ সহায়তা দেবে। এবারের প্রদর্শনীতে চালকবিহীন যুদ্ধযান, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর অস্ত্র ও আত্মঘাতী ড্রোন সহ নতুন প্রজন্মের প্রযুক্তি উন্মোচন করেছে দেশটির কোম্পানিগুলো। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের শীর্ষ 100 অস্ত্র কোম্পানির তথ্য অনুসারে 2023 সালের হিসেবে অস্ত্র বিক্রিতে দক্ষিণ কোরিয়া 10ম স্থানে রয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকেই দক্ষিণ কোরিয়ার অস্ত্র রপ্তানি ব্যাপকভাবে বেড়েছে। হাউইটজার থেকে যুদ্ধজাহাজ সব ক্ষেত্রেই বহু মিলিয়ন ডলারের চুক্তি সই করেছে সিউল। প্রেসিডেন্ট লি বলেন, দক্ষিণ কোরিয়া এখন শুধু অস্ত্র নয়, প্রতিরক্ষা শিল্পের প্রযুক্তি ও অভিজ্ঞতাও ভাগাভাগি করে নিতে চায় আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে।
রক্ষণশীল সৌদি আরবে জমকালো আয়োজন 5 মাসব্যাপী ভিন্ন ধর্মী সাংস্কৃতিক উৎসব শুরু। নাচে গানে মুখর রাজধানী রিয়াদ, বিনোদন অর্থনীতির নতুন সম্ভাবনা। ভারতের উত্তরপ্রদেশে মোহাম্মদকে ভালোবাসি সাইনবোর্ড লেখার ঘটনায় সরকারি দমনপীড়নের নিন্দা জানিয়েছে মুসলমানরা। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, এই ঘটনায় 24 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে শত শত মুসলিমের বিরুদ্ধে মামলা হয়েছে। ভারতের উত্তরপ্রদেশের কানপুরে আমি মুহাম্মদকে ভালোবাসি লেখা সাইনবোর্ড নিয়ে উত্তেজনা বাড়ছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনার জেরে মুসলমানদের ওপর চলছে পুলিশের দমনপীড়ন। ঘটনার সূত্রপাত নবী মুহাম্মদের জন্মবার্ষিকীতে। প্রতিবেদনে বলা হয়, দিনটি উপলক্ষে কানপুরে মুসলিম অধ্যুষিত সাইয়েদ নগরে আমি মুহাম্মদকে ভালোবাসি লেখা একটি সাইনবোর্ড টাঙানো হয়। স্থানীয় হিন্দু গ্রুপের কিছু ব্যক্তি এর প্রতিবাদ জানায়। তাদের দাবি, যেখানে সাইনবোর্ডটি টাঙানো হয়েছে সেখানে রাম নবমী উৎসবের জন্য সাজানো হয়। তবে মুসলমানদের দাবি, সাইনবোর্ডটি জনপরিসরে লাগানো হয়েছে। এ ঘটনার জেরে দুপক্ষের উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে যায় এবং কয়েক ঘন্টা বিশৃঙ্খলার পর সাইনবোর্ড সরানো হয়। পরে অন্য সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ ঘটনার রেশ ছড়িয়ে পড়ে অন্য জেলাতেও। গত 10 সেপ্টেম্বর বেরেলিতে জুমার নামাজ শেষে মিছিল বের করলে তা ভণ্ডুল করে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। মানবাধিকার সংস্থা অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটস জানিয়েছে, ভারতের বিভিন্ন রাজ্যে মুসলিমদের আই লাভ মোহাম্মদ প্রচারের সঙ্গে সম্পর্কিত কমপক্ষে 22টি মামলা দায়ের করা হয়েছে। 2500-র বেশি ব্যক্তিকে অভিযুক্ত করার পাশাপাশি এখন পর্যন্ত অন্তত 89 জনকে গ্রেফতার করা হয়েছে, যদিও তাদের অনেকেই মিছিলে অংশ নেননি। এমন দমনপীড়নমূলক কর্মকাণ্ডের সমালোচনা করেছে বিরোধী দলগুলো। রাইসা জান্নাত, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য নতুন বলরুমের নির্মাণ কাজ শুরু হওয়ায় হোয়াইট হাউসের ইস্ট উইং এর কিছু অংশ ভেঙে ফেলা হয়েছে। ট্রাম্পের নির্দেশেই $25 কোটি ব্যয়ে বলরুমের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো। ট্রাম্প জানান, 90,000 বর্গফুটের এই বলরুমের ধারণ ক্ষমতা প্রায় 1000 জন। এমন সিদ্ধান্তে সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার হোয়াইট হাউসের ইস্ট উইংয়ের একটি অংশ ভেঙে ফেলা হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য নতুন বলরুম নির্মাণ করা হচ্ছে, যাতে ব্যয় হবে $25 কোটি। এদিন হোয়াইট হাউসে আনুষ্ঠানিকভাবে বলরুমের নির্মাণ কাজ শুরুর ঘোষণা দেন ট্রাম্প। ইস্ট উইং পুরোপুরি আধুনিকায়ন করা হচ্ছে এবং এটি আগের চেয়ে আরও সুন্দর হবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। সেটি বিদ্যমান কাঠামোর কাছাকাছি হবে এবং তেমন কোনো পরিবর্তন আনা হবে না বলেও জানান তিনি। 90,000 বর্গফুট এই বলরুমের ধারণ ক্ষমতা প্রায় 1000 জন। বলরুমটি অত্যন্ত সুন্দর হবে, তাই এই তলায় আপনি পানীয়, ককটেল সবকিছু পাবেন। এমন একটি বলরুম দেখবেন, আমার মনে হয় না এর চেয়ে কেউ ভালো করতে পেরেছে। এটি হবে চমৎকার, অনেক মজা হবে। 1 শতকের বেশি সময়ের মধ্যে হোয়াইট হাউসে এটাই সবচেয়ে বড় সংযোজন বলে মনে করা হচ্ছে। ঐতিহ্যগতভাবে ইস্ট উইং যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডির কার্যালয়। 1902 সালে এটি নির্মাণ করা হয় এবং 1942 সালে সবশেষ পরিবর্তন করা হয়েছিল। ট্রাম্পের এমন সিদ্ধান্তের সমালোচনা করছে ঐতিহাসিক ভবন নিয়ে কাজ করা অলাভজনক বিভিন্ন আন্তর্জাতিক গোষ্ঠী। তাদের মতে 83 বছরের মধ্যে এর বহির্ভাগে প্রথম বড় পরিবর্তন হবে এটি। ঐতিহাসিক ভবনে এত গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে কঠোর ও সুচিন্তিত নকশা অনুসরণ করা উচিত বলে জানান স্থাপত্যবিদরা। গত 2 শতাব্দী ধরে মার্কিন প্রেসিডেন্টের ঐতিহাসিক বাসভবন হিসেবে ব্যবহার হয়ে আসছে হোয়াইট হাউস। এর আগেও বেশ কয়েকবার হোয়াইট হাউসে রূপান্তর আনা হয়েছিল। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউস টেনিস কোর্টকে বাস্কেটবল খেলার জন্য রূপান্তরিত করেছিলেন। রিচার্ড নিক্সনের আমলে বানানো সুইমিং পুলকে হোয়াইট হাউস প্রেস রুমে রূপান্তরিত করা হয়। এর আগে হ্যারি ট্রুম্যানের অধীনে সবচেয়ে বড় সংস্কারের কাজটি হয়েছিল। রাইসা জান্নাত, সময় সংবাদ। রায় ঘোষণার পর কারাগারে পাঠানো হয়েছে সাবেক ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজিকে। প্যারিসের লা সান্তে কারাগারে থাকবেন সাবেক এই প্রেসিডেন্ট। নিরাপত্তার কারণে তাকে অন্যান্য বন্দী থেকে আলাদা রাখা হবে। লিবিয়ার সাবেক শাসক গাদ্দাফির কাছ থেকে নির্বাচনী তহবিল নেয়ার মামলায় গেল মাসে সার্কোজিকে 5 বছরের কারাদণ্ড দেন আদালত। আপিলের ফলাফলের অপেক্ষা না করেই তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। তবে নিজেকে নির্দোষ দাবি করেছেন নিকোলাস সার্কোজি। 2007 থেকে 2012 সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন
ইয়েমেনের জোকার দ্বীপে দেখা মিলেছে নতুন এক বিমান ঘাঁটি। ধারণা করা হচ্ছে হাউথি বিরোধী শক্তির নতুন কোনো প্রকল্পের অংশ এটি। যদিও এই ঘাঁটি কাদের তা এখনো জানা যায়নি। বিশেষজ্ঞদের ধারণা হাউথিদের অস্ত্র চোরাচালান রোধ ও সমুদ্রপথে নজরদারির জন্য গড়ে তোলা হচ্ছে এই ঘাঁটি। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা ঘিরে হাউথি যুক্তরাষ্ট্র উত্তেজনা বেড়েই চলেছে। এর মধ্যেই ইয়েমেনের জুকার আইল্যান্ডে দেখা মিলেছে রহস্যময় এক রানওয়ের। ধারণা করা হচ্ছে ইরান সমর্থিত ইয়েমেনের হাউথি গোষ্ঠীর বিরুদ্ধে নজরদারি বাড়াতেই কোনো বিরোধী শক্তি এটি নির্মাণ করছে। জুকার দ্বীপ ইয়েমেন উপকূল থেকে প্রায় 90 কিলোমিটার দূরে হাউথি নিয়ন্ত্রিত হুদায়দা বন্দরের দক্ষিণ পূর্বে অবস্থিত। এটি লোহিত সাগরের অন্যতম কৌশলগত দ্বীপ, যা বাব আল মানদেব প্রণালীর কাছাকাছি হওয়ায় আন্তর্জাতিক বাণিজ্য পথের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রণালী দিয়েই ইউরোপ, এশিয়া ও আফ্রিকার মধ্যে তেল ও পণ্যবাহী জাহাজ চলাচল করে। ফলে দ্বীপে বিমান ঘাঁটি গড়ে উঠলে তা কেবল হাউথিদের সমুদ্র পথে হামলা ঠেকাতেই নয়, বরং পুরো লোহিত সাগর অঞ্চল পর্যবেক্ষণেরও সক্ষমতা দেবে। স্যাটেলাইট চিত্রে দেখা যায় এপ্রিল থেকে দ্বীপের ডক নির্মাণের কাজ শুরু হয়। আগস্ট নাগাদ প্রায় 2 কিলোমিটার এলাকায় অ্যাসফল্ট বিছাতে দেখা যায়। অক্টোবরের ছবিতে রানওয়ের লাইন আঁকা সম্পন্ন হয়। কোনো দেশ আনুষ্ঠানিকভাবে এই রানওয়ের মালিকানা স্বীকার করেনি, তবে একাধিক দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান এই প্রকল্পে যুক্ত বলে জানা যায়। জুকার দ্বীপ 1990-এর দশকে ইরিত্রিয়ার হাতে যায়। পরে 1998 সালে আন্তর্জাতিক রায়ে তা আবার ইয়েমেনের দখলে আসে। বর্তমানে এটি তারেক সালের বাহিনীর ঘাঁটি, যিনি সাবেক ইয়েমেনি প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালের ভাতিজা এবং সংযুক্ত আরব আমিরাতের ঘনিষ্ঠ মিত্র। বিশেষজ্ঞরা মনে করছেন এই ঘাঁটি মূলত হাউথিদের অস্ত্র চোরাচালান রোধ ও সমুদ্রপথে নজরদারির জন্য গড়ে তোলা হচ্ছে। যুক্তরাষ্ট্রের মাঝ আকাশে ক্ষতিগ্রস্ত হয়েছে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বোয়িং 737 বিমান। ডেনভার থেকে উড্ডয়ন করে লস অ্যাঞ্জেলেসগামী ফ্লাইটটি হঠাৎ মাঝপথে জরুরি অবতরণ করে ইউটা অঙ্গরাজ্যের সল্ট লেক সিটিতে। বিমানে তখন 140 জন যাত্রী ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় ককপিটের কাচ ভাঙা এবং পাইলটের হাতে ক্ষতের চিহ্ন। পাইলট জানিয়েছেন 36,000 ফিট উপরে বিমানটিতে মহাকাশ থেকে ধেয়ে আসা কোনো ধ্বংসাবশেষ আঘাত করেছে। তবে তদন্তকারীরা বলছেন এটি ওয়েদার বেলুনের অংশ হতে পারে। দীপাবলির উৎসবের পর তীব্র বায়ুদূষণের কবলে ভারতের নয়াদিল্লি। বিষাক্ত ধোঁয়ায় ছেয়ে গেছে বহু ঐতিহাসিক স্থাপনা। দেশটির সর্বোচ্চ আদালত পরিবেশ বান্ধব সবুজ আতশবাজি ব্যবহারের অনুমতি দিলেও তাতেও কাজ হয়নি। দিল্লির দূষণ ছড়িয়ে পড়েছে পাকিস্তানের আকাশেও। এরই মধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে পাঞ্জাবের প্রাদেশিক সরকার। বায়ুদূষণের সঙ্গে জড়িত সন্দেহে অন্তত 83 জনকে আটক করেছে লাহোর পুলিশ। দীপাবলি উপলক্ষে রাতভর উৎসব উদযাপন শেষে ধীরে ধীরে ভোরের আলো ফুটতে শুরু করেছে ভারতের প্রাণকেন্দ্র দিল্লিতে। কিন্তু চারপাশ ধোঁয়ায় এতটাই আচ্ছন্ন যে নির্দিষ্ট সময় বোঝার উপায় নেই। শহরে শীত আগমনের আগেই বিষাক্ত এই ঘন ধোঁয়া দেখে কুয়াশা ভেবে ভুল করতে পারে যে কেউ। দীপাবলি উৎসবের পর ভারতের বাতাসের আরও অবনতি ঘটেছে। প্রতিবারের মতো এবারও ধূসর আকাশ উৎসবের আমেজ মলিন করে দিয়েছে। আতশবাজি ও পটকা ফোটানোর কারণে বিষাক্ত ধোঁয়ায় ছেয়ে গেছে ইন্ডিয়া গেট সহ বহু ঐতিহাসিক স্থাপনা। স্থানীয় সময় মঙ্গলবার দিল্লির বেশ কয়েকটি এলাকায় 350 বায়ুর গুণমান রেকর্ড করা হয়, যা অত্যন্ত বিপজ্জনক। দুই দিন আগেও এখানকার বাতাস এত দূষিত ছিল না। গতরাতে প্রচুর পরিমাণে আতশবাজি ও পটকা ফোটানো হয়েছে। এমনকি আমরা ঘুমাতে পর্যন্ত পারিনি। ভারী বাতাসে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি আগে কখনো এমন দূষণের চিত্র দেখিনি। দূষিত বাতাসের কারণে দূরের কোনো কিছুই দেখতে পাচ্ছি না। বায়ু দূষণ কমাতে দীপাবলি উৎসবে সময়সীমা নির্ধারণ করে সবুজ আতশবাজি ব্যবহারের অনুমতি দিয়েছিলেন ভারতের উচ্চ আদালত। বিশেষ ধরনের এই আতশবাজি থেকে তুলনামূলক কম বিষাক্ত গ্যাস নির্গত হয় বলে জানিয়েছিলেন গবেষকরা। তবে বিকল্প পদক্ষেপ নিয়েও দূষণের তীব্রতা কমাতে পারেনি দিল্লি প্রশাসন। বেশিরভাগ ক্ষেত্রেই তা মানেনি নগরবাসী। এরই মধ্যে দূষণ রোধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। নির্মাণ কাজ ও ডিজেল চালিত জেনারেটর বন্ধে নিরুৎসাহিতের পাশাপাশি দূষণ বাড়াতে পারে এমন সব কাজ সীমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতের দূষণের প্রভাব পড়েছে প্রতিবেশী দেশ পাকিস্তানেও। লাহোরে তীব্র আকার ধারণ করেছে বায়ু দূষণ। দীপাবলির আতশবাজির ক্ষুদ্র কণা বাতাসের সঙ্গে সীমান্ত পেরিয়ে প্রবেশ করেছে পাকিস্তানের পাঞ্জাবেও। স্থানীয় সময় সোমবার লাহোরে বাতাসের মান ছিল 182, যা অত্যন্ত অস্বাস্থ্যকর। বাতাস দূষণমুক্ত করতে অ্যান্টি স্মোক গান ব্যবহারের ওপর জোর দিয়েছে প্রাদেশিক সরকার। এরই মধ্যে বায়ু দূষণের সঙ্গে জড়িত অভিযোগে 1/2 ব্যক্তিকে আটক করেছে পুলিশ। নাসরিন রুমি, সময় সংবাদ।
রং, আলো আর আনন্দে ভরপুর ভারতের অন্যতম বড় উৎসব দীপাবলি পালিত হচ্ছে দেশ জুড়ে। মন্দের পরাজয় আর শুভর জয়ের প্রতীকী উৎসবকে ঘিরে আলোকসজ্জা, আতশবাজির ঝলকানিতে মেতে উঠেছে মানুষ। ধর্ম, বর্ণ নির্বিশেষে ভারতের এই উৎসব হয়ে উঠেছে ঐক্য, আনন্দ আর শুভতার প্রতীক। ভারতের আকাশ জুড়ে রঙিন আতশবাজি, আলোকসজ্জায় ঝলমল করছে মন্দির ও বাড়িঘর। আতশবাজির ঝলকানিতে উৎসবের আমেজ। দীপাবলির আলোয় আলোকিত মুম্বাই, দিল্লি, ভোপাল, মাদুরাই সহ প্রতিটি শহর। কেউ আতশবাজি জ্বালিয়ে, কেউ বা পরিবারের সঙ্গে মিষ্টি ভাগাভাগি করে আনন্দে মেতে ওঠেন। এবারের আয়োজনে পরিবেশ দূষণের কথা মাথায় রেখে আদালতের নির্দেশে অনেক জায়গায় ব্যবহার করা হয়েছে পরিবেশ বান্ধব গ্রিন ফায়ার ক্র্যাকার। স্থানীয়রা বলছেন এতে দূষণ কমবে, আনন্দও থাকবে আগের মতোই। গ্রিন পটাকে তো বহুত আচ্ছা হয়, ये পলিউশন भी कम करते हैं। গ্রিন ফায়ার ক্র্যাকার ভালো, কারণ এতে দূষণ কম হয়। আদালতের সিদ্ধান্তটা খুবই ভালো। ছোট বড় সবাই বাজি ফাটাতে ভালোবাসে, তাই এই সিদ্ধান্ত প্রশংসনীয়। तो ये कोर्ट का बहुत ही सराहनीय फैसला है। পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরাও দীপাবলি আয়োজনে পিছিয়ে নেই। দায়িত্বে থেকেই তারা জ্বালান প্রদীপ, বাজি ফুটিয়ে সহকর্মীদের মধ্যে বিলিয়ে দেন মিষ্টি। সীমান্ত পাহারায় থেকেও তারা আনন্দ ভাগাভাগি করছেন দেশবাসীর সঙ্গে। ভারত জুড়ে সরকারি বেসরকারি ভবনও সেজেছে আলোকসজ্জায়। দীপাবলির ঐতিহ্য অনুযায়ী ঘরবাড়ি পরিষ্কার করে সাজানো হয়েছে লক্ষ্মী পূজার জন্য। হিন্দু ধর্মমতে রামচন্দ্রের বনবাস শেষে অযোধ্যায় প্রত্যাবর্তনের স্মৃতির স্মরণে পালিত হয় দীপাবলি। এই দিনে সম্পদ ও সমৃদ্ধির দেবী লক্ষ্মীর পূজা করা হয়, আর ঘরবাড়ি সাজানো হয় প্রদীপ ও আলোয়। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। সৌদি আরবের রাজধানীতে শুরু হয়েছে রিয়াদ সিজন 2025। নাচ আর সঙ্গীতের উৎসবমুখর আয়োজন দেখতে ভিড় করছেন পর্যটকরা। দেশটির ভিশন 2030 এর অংশ হিসেবে আয়োজন করা হয়েছে 5 মাস ব্যাপী এই উৎসব। এর মধ্য দিয়ে বিনোদন অর্থনীতির নতুন সম্ভাবনার দ্বার খোলার আশা কর্তৃপক্ষের। রক্ষণশীল সৌদি আরবে জমকালো আয়োজন, বেলুন প্যারেড, নৃত্য আর সঙ্গীতে মুখর রাজধানী শহর। রিয়াদ সিজন 2025 উৎসব এখন পর্যটকদের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। দেশটির ভিশন 2030 এর অংশ হিসেবে আয়োজন করা হয়েছে 5 মাসব্যাপী বিনোদন উৎসব। এবার রিয়াদ সিজনে রয়েছে কনসার্ট, কমেডি শো, সাংস্কৃতিক প্রদর্শনী এবং বিশ্বের নানা দেশের থিম ভিত্তিক আয়োজন। ওপেনিংটা দারুণ ছিল শুনেছি, আমি থাকতে পারিনি, কিন্তু সবাই বলছে চমৎকার ছিল। আমি পারফর্মার, তাই ইউকড মিউজিক্যালটা আসছে, এটা দারুণ খবর। এছাড়াও তুর্কির নৃত্য, স্থানীয় খাবার, আর্টিফিশিয়াল নদীর ধারে আলোয় সাজানো পরিবেশ, সব মিলিয়ে রিয়াদ এখন এক উন্মুক্ত সাংস্কৃতিক আসর। এখানে করার মতো অনেক কিছু, টেনিস, কমেডি ফেস্টিভ্যাল, নতুন নতুন আয়োজন, সবই দারুণ। এই ফেস্টিভ্যাল আমাকে শহরের এমন অনেক জায়গায় নিয়ে গেছে যেখানে আমি আগে কখনো যাইনি। রিয়াদ বুলেভার্ড ওয়ার্ল্ডে প্রতিটি কোণে এখন সঙ্গীত, নাচ আর আলো, যেন এক বিশ্ব সংস্কৃতির মিলন মেলা। সৌদি আরবের বিনোদন শিল্পের এই পরিবর্তন এখন দেশটির অর্থনীতিতেও নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে বলে মনে করছেন অনেকেই। শিউলি রোজা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। যুদ্ধবিরতির ঘোষণা দিলেও মানছে না ইসরায়েল। গাজায় আবারও বিমান হামলা, একদিনে নিহত প্রায় 60 জন। নেতানিয়াহুকে সতর্ক না করে উল্টো হামাসকে নিশ্চিহ্নের হুমকি ট্রাম্পের। আফগানিস্তান সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ভেঙে পড়বে যুদ্ধবিরতি, হুঁশিয়ারি পাকিস্তানের। ইসলামাবাদে হামলা চালানো গোষ্ঠীকে সমর্থন করবে না কাবুল, বার্তা তালেবানের। এবং জাপানের নতুন ইতিহাস, প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী হলেন সানায়া তাকাইচি। নিরাপত্তা, অর্থনীতি ও আঞ্চলিক কূটনীতি মোকাবিলা হবে বড় চ্যালেঞ্জ, মত বিশেষজ্ঞের। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী সাদিক ইমাম। ধন্যবাদ ইমদাদ। সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।